শীত জাঁকিয়ে বসেছে এবং শীতকালে কিন্তু অসুস্থ ব্যক্তিদের মারা যাওয়ার ঘটনা বেশি ঘটে, যে কারণে ভারতবর্ষের প্রাচীন ঋষিমুনিরা, জ্ঞানী গুণীরা এবং বিজ্ঞানীরা তারা কিন্তু অক্টোবর মাস থেকে একেবারে মার্চ মাস পর্যন্ত, অর্থাৎ কার্তিক মাস থেকে একেবারে চৈত্র মাস পর্যন্ত বিভিন্ন সময় ঋতু অনুযায়ী বিভিন্ন ধরনের পুজো পার্বণের অনুষ্ঠানের আয়োজন করে দিয়েছেন এবং সেই পুজো পার্বণকে উপলক্ষ করে কিন্তু বিশেষ বিশেষ ঋতুতে বিশেষ বিশেষ ধরনের আমাদের খাবার নিদান দিয়েছে। এই খাবারগুলো কিন্তু আসলে প্রাকৃতিক ঔষধ এবং প্রাকৃতিক প্রতিষেধক। কিন্তু আজকে আমরা বিদেশি সংস্কৃতি, বিদেশি বিজ্ঞানের প্রভাবিত হয়ে কিন্তু আমরা নিজেদের বিজ্ঞান, নিজেদের সংস্কৃতিকে একেবারেই ভুলে গেছি, যে কারণে পুজো আসলে কিন্তু আমরা অত্যাধিকভাবে কিন্তু কুখাদ্যে আমরা আসক্তি হয়ে পড়ি। পুজো মানেই কিন্তু অতিরিক্ত মদ্যপান, পুজো মানেই কিন্তু আমরা মনে করি অতিরিক্ত আমিষ আহারের আয়োজন, যে কারণে কিন্তু ভারতবর্ষে কিন্তু মৃতের সংখ্যা বা মানুষের রোগী হওয়ার সংখ্যা কিন্তু বেড়েই চলেছে। এত হাসপাতাল, এত নার্সিং হোম, এত ঔষধ, এত গবেষণা, এত সত্ত্বেও কিন্তু মানুষ কিন্তু রোগে আক্রান্ত হওয়ার কিন্তু ঘটনা বেশি বাড়ছে। ट्यूब श्यूब वीडियो में क्या करते हैं उसे सब्सक्राइब करना ना भूलें। যদি আমরা আমাদের প্রাচীন সংস্কৃতি এবং আমাদের ভারতীয় বিজ্ঞানকে যদি অনুসরণ করি, তাহলে কিন্তু আমরা যে কোনো রোগকে তুড়ি মেরে আমরা উড়িয়ে দিতে পারি এবং কোনো মারণ রোগে অর্থাৎ আকস্মিকভাবে কিন্তু আমাদের মৃত্যু হওয়ার ঘটনা একেবারে প্রায় শূন্য হয়ে দাঁড়াবে। তো এই অক্টোবর অর্থাৎ কার্তিক মাস থেকে কিন্তু শুরু হয়ে যায় আমাদের অনুষ্ঠান, পুজো পার্বণকে উপলক্ষ করে বিভিন্ন প্রতিষেধক খাওয়া, মানে অর্থাৎ ফল মূল বিভিন্ন আহার। তো শীতের এইগুলো কিন্তু আসলে শীতের প্রস্তুতি। বর্ষাকালে যেমন দেহে ধীরে ধীরে উষ্ণতা সঞ্চয় হয় এবং শীতকালে সেই উষ্ণতা কিন্তু একেবারে ধরে রাখে দেহ, যাতে শীতের সময় যাতে দেহকে গরম রাখে প্রাকৃতিকভাবে। এই কারণে একটার পর একটা কিন্তু আমাদের পুজো পার্বণকে কেন্দ্র করে আমাদের বিভিন্ন সময় বিভিন্ন ধরনের খাবার খাওয়া মানে নিদান দেওয়া হচ্ছে। যেমন আমাদের জন্মাষ্টমী সে তালের বড়া, তারপরে আমাদের লক্ষ্মী পূজায় কিন্তু আমাদের নারকেলের নাড়ু, তারপরে ছট পুজোর সময় কিন্তু আমাদের আখ এবং কলা, কাঁঠালি কলা খাবার নিদান দেওয়া হয়েছে। তারপরে আমাদের শীতকালে যখন আসছে, শীতের যে মরশুমগুলো, তখন কিন্তু তিল খাওয়ার নিদান দেওয়া হয়েছে। এই তিল দেহকে গরম করে রাখে। এছাড়া এই শীতের সময় কিন্তু আমলকি প্রচুর পরিমাণে উৎপন্ন হয়। এই আমলকি কিন্তু শীতের প্রতিষেধক হিসাবে কাজ করে। এছাড়া মূলো শীতের সময় কিন্তু খুব বেশিভাবে কিন্তু মানে উৎপাদন হয়। মূলো খেলে দেহ থেকে অতিরিক্ত গ্যাস, বায়ু কিন্তু বের হয়ে যায়। এছাড়া মূলো কিন্তু দেহকে গরম রাখতেও সাহায্য করে। এই কারণে এই শীতের সময় কিন্তু বিভিন্ন ধরনের নানা রঙের কিন্তু শাক সবজি কিন্তু সব থেকে বেশি মানে ফলন হয় এবং এই শীতের সময় কিন্তু নানা ধরনের নানা রঙের কিন্তু শাক সবজি ফল মূল কিন্তু আমাদের খাওয়া দরকার। এগুলো প্রত্যেকটি কিন্তু শীতের মরশুমে যেসব ফল মূল ফসল উৎপন্ন হয় সেগুলো কিন্তু খাওয়া একান্তই প্রয়োজন, শীতের প্রতিষেধক হিসাবে, শীতের ঔষধ হিসাবে। দেহে যারা পুরনো রোগে দীর্ঘদিন ধরে যারা ভুগছেন, তারা কিন্তু শীতের সময় যদি তারা অনিয়ম করেন, তাদের খাদ্যাভ্যাস এবং তাদের জীবনশৈলী যদি একেবারেই যদি বেমানান হয় ঋতু অনুযায়ী, তাহলে কিন্তু তারা রোগের কবলে পড়ে তারপরে কিন্তু তারা আকস্মিকভাবে তারা মারা পড়ে। আমরা দেখে থাকি প্রতি বছরে কিন্তু আমরা নিজেদেরকে কোনো না কোনো এক প্রিয়জনকে আমরা হারাই, অথবা আমরা আশেপাশের পাড়া প্রতিবেশীদের কিন্তু মৃত্যু আমরা দেখি। কারণটা হচ্ছে এটাই, আমরা যদি নিয়ম মেনে চলি, আমরা যদি ঋতুকে জেনে যদি সেই অনুযায়ী যদি আমাদের খাবারগুলো খাই, তাহলে কিন্তু আমাদের যে কোনো রোগ
কিন্তু সাধারণ রোগ হয়ে যায় এবং সেটা কিন্তু কয়েকদিনের পরিচর্যায় কিন্তু কয়েকদিনের যত্ন আত্মিতেই কিন্তু সেই রোগগুলো একেবারে নির্মূল করে দেওয়া সম্ভব। কিন্তু আমরা আজকে কোনো রোগই কিন্তু নির্মূল করতে পারছি না। এর কারণ হচ্ছে আমরা বিদেশি কর্পোরেট বিজ্ঞানের কবলে আমরা পড়ে গিয়েছি। বিদেশি কর্পোরেট স্বাস্থ্য ব্যবস্থার আওতায় আমরা একেবারে নিজেদেরকে সঁপে দিয়েছি, যে কারণে আমরা প্রাকৃতিক জীবন থেকে সরে গিয়ে একেবারে অপ্রাকৃতিক জীবন এবং সিনথেটিক ঔষধগুলোকে আমরা গ্রহণ করার ফলে আমাদের দেহে কিন্তু বায়ু, পিত্ত, কফের ভারসাম্যতা হারিয়ে যায় এবং আমাদের দেহের মধ্যে যে আগের যে সঞ্চিত যে পুষ্টিগুলো থাকে, মিনারেলসগুলো থাকে, সেই পুষ্টি মিনারেল সেই ওষুধের প্রভাবে কিন্তু দেহ থেকে বের হয়ে যায়, যে কারণে শীতকালে তারা কিন্তু দেহ একেবারে নিস্তেজ হয়ে যায়। কারণ শীতকালে কিন্তু দেহে রক্ত চলাচল, স্নায়ুর যে কার্যক্ষমতা, এগুলো কিন্তু স্বাভাবিকের চেয়ে কিন্তু কম থাকে, যে কারণে শীতকালে যদি আমাদেরকে সুস্থ থাকতে হয়, আমাদের কিন্তু ঋতুচর্যা সেই কার্তিক মাস থেকে কিন্তু প্রস্তুতিটা নিয়ে রাখতেই হবে। বিশেষ করে যারা 50-এর ঊর্ধ্বে অথবা যারা দীর্ঘদিন ধরে ক্রনিক রোগে যারা আক্রান্ত হয়ে দীর্ঘদিন ধরে ওষুধ সেবন করছেন, তাদের তো একেবারে নিশ্চিতভাবে তাদেরকে কিন্তু ঋতুচর্যা কার্তিক মাস থেকে কিন্তু তাদের দৈহিক এবং মানসিক সতর্কতামূলক হিসাবে কিছু ব্যবস্থা নিতেই হবে, নইলে যে কোনো সময় চরম বিপদের সম্মুখীন হতে পারে। যাই হোক, তো শীতকালে কিভাবে আমরা নিজেদেরকে সুস্থ রাখবো সেই ব্যাপারেই আজকের মূল আলোচনা। সেখানে আমি বলে রাখি, প্রথমে শীতকালে যেটা করতে হবে, প্রতিদিন অন্তত হাত পায়ের ব্যায়াম অবশ্যই করতে হবে। এই হাত পায়ের ব্যায়ামের মধ্যে আমি যেটাই বলবো, সর্বোত্তম ব্যায়াম যাকে মনে করা সেগুলো হচ্ছে স্ট্রেচিং। পা থেকে মাথা পর্যন্ত প্রতিদিন হাত পায়ের ব্যায়াম কিন্তু স্ট্রেচিং অবশ্যভাবেই করতে হবে। কিছুটা হালকা জগিং, কিছুটা মানে হাঁটা চলা এবং কিছুটা তার নিজের সামর্থ্য অনুযায়ী ভারী, হালকা বা মাঝারি ব্যায়াম তারা করতেই পারে। কিন্তু যারা 50-এর উপরে হয়ে গেছেন অথবা যারা 40-এর উপরে হয়ে গেছেন, দীর্ঘদিন ধরে রোগের ওষুধ খাচ্ছেন, তারা কিন্তু প্রতিদিন নিয়ম করে কিন্তু অন্তত আধ ঘন্টা স্ট্রেচিং বা যোগাসন ইত্যাদি তাকে করতেই হবে। এছাড়া বিশেষ কিছু প্রাণায়াম রয়েছে, সেই প্রাণায়ামগুলো প্রতিদিন করতে হবে। আমার ভিডিও নিয়মিতভাবে দেখছেন, তারা দেখেছেন যে আমি একটা ভিডিও করেছিলাম নিত্য পূজা, আমি কিভাবে প্রতিদিন পুজো করি। সেই ভিডিওটা যদি আপনারা দেখেন, সেই ভিডিওতে যে যে এক্সারসাইজগুলো দেখানো হয়েছে, সেই এক্সারসাইজ যদি আপনারা করেন এবং এর পাশাপাশি আপনারা যদি কিছু স্ট্রেচিং এবং যোগাসন যদি আপনারা করেন, তাহলে কিন্তু আপনারা শীতে যারা ক্রনিক রোগে ভুগছেন, তারা কিন্তু নিশ্চিতভাবে তারা অত্যন্ত উপকার পাবেন। তো সেই ভিডিওটা আমি অনুরোধ করব, সেই ভিডিওটা আপনারা দেখুন, দেখলে নিশ্চয়ই লাভ পাবেন এবং সেই ভিডিওটা দেখে সেই মতো আপনারা বাড়িতে অনুশীলন করুন। তো শীতকালে ব্যায়াম অবশ্যভাবেই করতে হবে। শীতকালে সতর্কতামূলক হিসাবে আমাদের গরম জামা কাপড় অবশ্যই পরতে হবে। বাইরে বেরোলে মাথায় টুপি, হাতে গ্লাভস, পায়ে মোজা এবং গরম কাপড় তো অবশ্যই পরতে হবে। এছাড়া প্রতিদিন স্নানের সময় বা স্নানের আগে তেল দিয়ে মালিশ কিন্তু অবশ্যই করতে হবে। তেল মালিশ হচ্ছে দেহের রক্ত চলাচলকে কিন্তু স্বাভাবিক রাখতে সাহায্য করে, দেহকে গরম রাখতে সাহায্য করে, দেহের সকল যন্ত্রকে কর্মক্ষম রাখতে সাহায্য করবে। এছাড়া রাত্রেবেলায় ঘুমানোর আগে হাতে পায়ে এবং মাথায় তেলের মালিশ অবশ্যভাবে করবেন। যারা, বারবার বলছি, যারা দীর্ঘদিন ধরে রোগে ভুগছেন এবং যারা সুস্থ রয়েছেন, ধরুন 40 হয়ে গেছে, 40 তারা সুস্থ হচ্ছে, তারাও কিন্তু এই নিয়মগুলো পালন করবেন, যাতে ভবিষ্যতে তারা কিন্তু দৈহিকভাবে কোনোভাবেই যাতে কোনো রোগে আক্রান্ত না হয়। তো রাত্রেবেলা অবশ্যভাবে মাথায় এবং হাতের তালুতে এরকম ভাবে ঘষতে হবে, মাথায় তেল দিয়ে মালিশ করতে হবে এবং পায়ের তলায়
গোড়ালি থেকে পায়ের তলা অবধি ভালো করে আপনারা মালিশ করবেন। দেখবেন রাতে ঘুমও খুব ভালো হবে এবং আপনাদের শরীরটাও কিন্তু গরম থাকবে, স্বাভাবিকের মতো রাখতে সাহায্য করবে। এছাড়া খাবারের মধ্যে যেটা আপনারা করবেন, প্রতিদিন আমলকি, কাঁচা আমলকি হোক, আমলকির ক্যান্ডি বানান বা আমলকির আচার তৈরি করুন বা চাটনি বা মোরব্বা বা আমলকির রস, যেভাবে হোক প্রতিদিন আপনারা কিন্তু আমলকি আপনাদের আহারের তালিকায় রাখবেন। মূলো প্রতিদিন স্যালাড অথবা সেদ্ধ করে খাওয়ার চেষ্টা করবেন। এছাড়া কিছু স্যালাড হিসাবে আপনারা বিট, গাজর, মূলো ইত্যাদি আপনারা ব্যবহার করতে পারেন। এই সময় কিন্তু লেটুস পাতা ওঠে, সেই লেটুস পাতা আপনারা নিয়মিতভাবে খাবেন। এছাড়া শীতকালে নানা ধরনের শাক সবজি ওঠে, সে প্রতিদিন আহারে শাক সবজি অবশ্যই খাবেন। আরেকটা কথা, সকালবেলায় ঘুম থেকে উঠে অবশ্যই উষ্ণ জল পান করবেন এবং সম্ভব হলে সারা দিন উষ্ণ জল পান করুন, এতে আপনার দেহ গরম থাকবে। এছাড়া প্রতিদিন নিয়ম করে নিজের সুবিধা অনুযায়ী লেবু জল পান করুন। এই পাতি লেবু দিয়ে লেবুর শরবত পান করলে দেহ থেকে অতিরিক্ত যে যে টক্সিনগুলো যে জমে রয়েছে, সেই টক্সিনগুলো কিন্তু বের হয়ে যাবে। তো শীতকালের সুস্থতাকে বজায় রাখতে গেলে আমাদের যেগুলো মূল কাজগুলো করতে হবে, খাবারের মধ্যে প্রতিদিন তিল খাবেন, তিলের তেল দিয়ে রান্না করুন, সর্ষের তেলে রান্না করুন, ভালো সর্ষের তেল, ভালো তিলের তেল এবং তিলের নাড়ু প্রতিদিন 2 থেকে 3টে আপনারা অবশ্যই খাবেন। এছাড়া মূলোর কথাই বললাম, মূলো অবশ্যই পাতে রাখবেন। এছাড়া আমলকি প্রতিদিন খেতেই হবে শীতকালে, এইগুলো হচ্ছে প্রতিষেধক শীতকালে, যে কারণে মকর সংক্রান্তির দিনে নিয়ম করে কিন্তু তিল খাওয়ার নিয়ম রয়েছে। তো এই তিল খাওয়ার কারণটা হচ্ছে, তিল হচ্ছে দেহকে গরম রাখবে। তিল দেহের ক্যালসিয়াম তো বটেই, নানা মিনারেলসের কিন্তু ঘাটতিকে মেটাতে মিনারেলসের মাত্রাকে বজায় রাখে। তো তিল অত্যন্ত উপকারী একটা খাবার শীতকালে, এবং যারা শীতকালে বিভিন্ন ধরনের জয়েন্টের ব্যথায় ভোগেন তারা কিন্তু এই নিয়মটা অবশ্যই পালন করবেন। দেখবেন কিন্তু শীতকালে আর্থারাইটিস, অস্টিওপোরোসিস ইত্যাদি এই ধরনের যে বাতের ব্যথা, গাঁটের ব্যথা ইত্যাদি এইসব ব্যথা থেকে আপনারা কিন্তু অবশ্যই অনেকটাই উপকার পাবেন।